নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি ভয়ঙ্কর ভূতের গল্পের অ্যাপস থেকে নেওয়া। সে ও ভয়। তাকে প্রথমবার দেখি যখন আমার বয়স 9 বছর। সেই বয়সের অনেক স্মৃতিই মনে নেই, কিন্তু তাকে আমার স্পষ্ট মনে আছে। হয়তো নিউরন কোষে স্থায়ী দাগ পড়ে গেছে এই ভয়ঙ্কর স্মৃতিটার। আমাদের তখনকার বাসাটা ছিল টিনের ঘর। আম কাঁঠালের বাগানের এক পাশে বাসা, আর এক পাশ দিয়ে সরু গলি চলে গেছে মহল্লার ভেতর দিয়ে মসজিদের দিকে। ঠিক আমাদের বাসার যেদিক দিয়ে গলি চলে গেছে তার অপর পাশেই একটি কবর। আমি জন্ম থেকেই এই কবরটি দেখে আসছি। মানুষের মনে কবর বা কবরস্থান ভয়ের একটি অনুভূতির জন্ম দেয়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো আরও বেশি। বাবা মা বা দাদা দাদির কাছে ছোটোবেলায় ভূতের গল্প কে না শুনে বড় হয়েছে। শিশু মনে তাই কবরস্থান, শ্মশান এগুলো অন্যরকম ভয়ের অনুভূতির জন্ম দেয়। কিন্তু এই কবরটি আমার মনে কোনো ভয়ের অনুভূতি কখনোই তৈরি করেনি, কেন জানি। হয়তোবা জন্মের পর থেকেই দেখে আসছি বলেই। আমার ছেলেবেলায় আমাদের বাসায় কোনো টিভি ছিল না। আমি টিভি দেখতে যেতাম আমার চাচার বাসায়। আমাদের পুরো মহল্লাতে তখন হাতে গোনা 5টি বাড়িতে টিভি ছিল। কার্টুন হোক বা অন্য কোনো অনুষ্ঠান সন্ধ্যার পরে সপ্তাহে মাত্র 2 দিন দেখার অনুমতি পেতাম বাসা থেকে, তাও চাচার বাড়িতে গিয়ে, শুধু অন্য কোনো বাড়িতে নয়। কারণ অন্য কোনো বাড়িতে টিভি দেখার আমার বারণ ছিল। চাচার বাড়ি যেতে হতো সেই সরু গলি ধরে, কবরটির পাশ ঘেঁষে আম কাঁঠালের বাগানের শেষ মাথায়। তখন ক্লাস 4-এ পড়ি। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, স্কুল ছুটি। কোনো এক সন্ধ্যার পর টিভি দেখে চাচার বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম একা একা। সাধারণত রাত হয়ে গেলে হয় চাচার বাড়ি থেকে বড় কেউ আমার বাড়ি পৌঁছে দিত। সেদিন আর বাড়ি পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। চাচি একবার জিজ্ঞেস করলেন, একা বাড়ি যেতে পারবি না আমি পৌঁছে দেব? আমি বললাম, পারবো, তুমি একটু দরজার কাছে দাঁড়াও, আমি এক দৌড় দিয়ে চলে যাই। চাচি দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি বাসা থেকে বের হয়ে দৌড় দেওয়ার বদলে হাঁটতে লাগলাম সরু গলির পথ ধরে। গলিপথে অর্ধেক দূরত্বে একটা বিশাল কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটির নাম ছিল কালী কাঁঠাল গাছ। বিশাল আকারের কালো কুচকুচে রঙের কাঁঠাল ধরতে গেছে। এই গাছটি পর্যন্ত চাচিকে দেখা যাচ্ছিল। তারপরে গাছ পার হয়ে আরেকটু সামনে বাড়াতেই চাচার বাড়ির দরজা আড়াল হয়ে গেল। অন্ধকার রাত। তখন রাস্তায় এত লাইট পোস্ট ছিল না। সরু গলির শেষ মাথায় আমাদের বাসার ঠিক সামনে একটা আগেকার দিনের টিমটিমে লাল লাইট জ্বলছিল। আমাদের বাড়ি দেখা যাচ্ছিল। আর একটু সামনে এগিয়ে যেতেই এক পাশে আমাদের শোয়ার ঘর, আর এক পাশে কবর। হঠাৎ করেই কেন জানি গা ছমছম করতে লাগলো। ফাঁকা গলি, কোথাও কেউ নেই, তবুও গা ছমছম ভাব বাড়ছে। কেমন জানি অস্থির লাগতে লাগলো। ঠিক কবরের সামনে পৌঁছে থমকে গেলাম। আমার হাত পা সব অবশ হয়ে আসতে লাগলো। কবর থেকে কে যেন উঠে আসছে সাদা চাদর গায়ে। ওদিকে চাইবো না করেও চোখ যেন আটকে গেল। দৌড় দেই দেই করে পা যেন মাটিতে কেউ পেরেক দিয়ে আটকে দিল। পা থেকে কোমর পর্যন্ত সাদা চাদর গায়ে কে যেন বের হয়ে আসলো। কোমরের ওপর থেকে চাদর বা অন্য কিছু নেই, কেমন জানি সাদা মেঘের মতো বা কুয়াশার মতো একটা অবয়ব কাঁধ পর্যন্ত। কাঁধের ওপর কোনো মাথা নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা। লাইট পোস্টের হালকা আলোতে ঠিকমতো দেখা যাচ্ছে না, তবুও যেন আমি তাকে দেখতে পাচ্ছি। আমার মাথার ভেতর তার পুরোটা অবয়ব যেন গেঁথে যেতে লাগলো। আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেল। কি যে এক অনুভূতি গ্রাস করে নিল, আমি ঠিক বোঝাতে পারবো না। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, আমার পা চলছে না। আমি স্থবির হয়ে গেলাম সেখানেই। আমি চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে কখন যে বসে পড়েছি আমি ঠিক বলতে পারবো না। কতক্ষণ কেটেছে তা আমার মনে নেই, কি করেছি তাও আমার মনে নেই। শুধু অন্যরকম, অন্য ভুবনের এক অজানা ভয় জুড়ে ছিল আমার পুরো অস্তিত্ব জুড়ে। মাথায় কোনো অনুভূতিই কাজ করছিল না, শুধু অবর্ণনীয় এক ভয়ের অনুভূতি ছাড়া। হঠাৎ করেই অনেক দূরে পেছন থেকে গার্জেনি গলা শুনতে পেলাম। মানুষের গলার শব্দ আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার কাছাকাছি।
একটু সাহস নিয়ে চোখ খুললাম। সামনে কাউকে দেখতে পেলাম না। পেছন থেকে নামাজিরা এশার নামাজ শেষ করে এ পথ ধরে ফিরছেন। তখনও আমি কোনো কথা বলতে পারছি না। আমাকে এভাবে এখানে দেখে মহল্লার এক মুরব্বি বললেন, খোকা, এত রাতে এখানে বসে আছো কেন? আমার মুখে কোনো শব্দ নেই। কাঁপছিলাম বোধহয় তখন আমি, কিংবা কাঁদছিলাম। আমাকে হাতে ধরে নিয়ে আসলেন ল্যাম্পপোস্টের তলায়। তখনও কোনো কথা আমি বলতে পারছি না। একটু পরে দেখি ওনাদের পেছন পেছন নমাজ থেকে দাদা ফিরলেন। আমাকে কোলে করে বাসায় নিয়ে আসলেন। কি হয়েছে জিজ্ঞাসা করার পর ওনাকে বললাম সব ঘটনা। উনি কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, দাদা ভাই, এইটা নিয়া আর কারোর লগে কোনো কিছু কইও না। একলা আর ওই কবরের পাশ দিয়া চলাফেরা কইও না। তুমি যা দেখছো ভুইলা যাও, ভুইলা যাওয়ার চেষ্টা কইর। তয় এইটা তোমার চোখে কোনো ধান্দা না, এটা সত্য। তুমি তারা আবার দেখবা কোনো না কোনো সময়, হয়তো অন্য কোনো বেশ ধইরা। তয় ডরাইও না, সে তোমার কোনো ক্ষতি করবে না। দাদার কথাগুলো আমার আজও মনে আছে। আমি আবার তাকে দেখেছি। মাঝে মাঝে এখনও তাকে অনুভব করি। সে আসে আমার কাছে। কি চায় তা জানি না, কেন আসে তা জানি না, তবে সে আসে। আর যখন আসে আমার পুরো অস্তিত্ব উলট পালট হয়ে যায়। তখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই আমি যাযাবর জীবন কাটাতে লাগলাম। আজ এখানে তো কাল ওখানে। ভয়ের এই বিষয়টা মনের মাঝে গেঁথেছিল, তবুও মনে কোনো গভীর অনুভূতিতে তাকেই যেন আবার পেতে চাইছিলাম। দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘুরে বেড়ানোর সেই শুরু আমার। এরই ফাঁকে ফাঁকে যেন বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতাম সেই আধুরা দেখা অপার্থিব তাকে, কিংবা সেই রকম অন্য কিছু। রাতের পর রাত ঘুরে বেরিয়েছি শ্মশান ঘাটে, কিংবা বিভিন্ন জায়গায় কবরস্থানে। রাত কাটিয়েছি কত নাম না জানা পুরো বাড়িতে, শুধু ভয়ে ডুবটা আর একবার দেখার জন্য। কোথাও কিচ্ছু পাইনি, কোথাও গিয়ে কোনো অনুভূতি জাগেনি সে রাতের মতন। কিছুটা শঙ্কা কিংবা ভয় ভয় অনুভূতি কোথাও কোথাও কাজ করেছে সত্যি, কিন্তু সেই অনুভূতি আর কখনো পাইনি, কিংবা সেই রকম কাউকে কোথাও দেখিনি। কিন্তু আমার ভুবন আবার ওলট পালট হয়ে গেল ঠিক 9 বছর পর, যখন আমার বয়স 18 বছর। এইচএসসি পরীক্ষা দিয়ে মজার সময় কাটাচ্ছিলাম। মে মাসের শেষের দিক, কাঁঠাল পাকা গরম। আমাদের মহল্লার সেই আগের অবস্থা আর নেই। ইট কাঠ পাথরের নগরীতে পরিণত হয়ে গেছে সবুজ এই মহল্লাখানি। মোটামুটি সব খালি মাঠ আর প্লটে বিল্ডিং উঠে গেছে। আমার দাদা গত হয়েছেন প্রায় 6 বছর হয়ে গেছে। তার লাগানো আম কাঁঠালের বাগিচাখানি এখন মহল্লার একমাত্র সবুজ উদ্যান। মহল্লার বখাটে ছেলেপেলের হাত থেকে বাগানের ফল ফলাদি রক্ষা করতে প্রায় রাতেই বাগান পাহারা দিতে হয়। বাগান ছেয়ে আছে নানা পদের আম কাঁঠালে। আমাদের এই বাগানে প্রায় 10 থেকে 12 প্রকারের আম গাছ ছিল। 2 ধরনের লিচু, কয়েক ধরনের কাঁঠাল ছাড়াও নানা রকম দেশি ফল ফলাদিতে ভরপুর ছিল। তাই পাড়ার উঠতি বয়সের ছেলেদের অত্যাচারেরও শেষ ছিল না। যদিও ঠিক বাগানের পাশেই সেই কবরস্থান, তবুও এখন আর আগের সেই ভয় কাজ করে না, বরং ইদানিং কেমন জানি মজা লাগে। বন্ধু বান্ধবের সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরে বাড়ি ফেরার সময় প্রতিদিনই একবার করে বাগানে ঢু মেরে আসি, দেখতে যে বাগানে কেউ ফল চুরি করার প্রয়াসে ঢুকেছে কিনা। বাগানটি নতুন বাউন্ডারি দিয়ে ঘেরা হয়েছে, যদিও একটি গেট আছে, তবে তা সাধারণত তালাই মারা থাকে। চাবি থাকে বাসায়। তাই আমি ওয়ালটপকে বাগানে ঢুকি আর ওয়ালটপকে বাগান থেকে বের হই পাহারা দেওয়ার নামে। আসলে রাতে আমতলা ঢু মারি যে কোনো পাকা আম পড়ে আছে কিনা। প্রতিদিনই প্রায় 2-4টে পাকা আম রাতের ডেজার্ট হিসাবে আমার প্লেটে যায়। খেয়ে বেশি হলে তা পকেটে ভরে বাসায় নিয়ে আসি। ঠিক বাগান ঘেঁষেই কালী কাঁঠাল গাছের পাশে নতুন ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। টিমটিমে হলুদ লাইটের বদলে এখন লম্বা টিউব লাইট রাস্তায় ঠাঁই করে নিয়েছে। তার ওই আলোতে বাগান ভরে থাকে। পড়ে থাকা আম কুড়োতে এখন আর কোনো সমস্যা হয় না। এমনই এক রাতে তাকে আবার দেখলাম। রাত প্রায় 1টার দিকে বাগান থেকে বের হয়ে ওয়াল টপকে ল্যাম্পপোস্টের দিকে না নেমে
নামলাম কবরস্থানের দিকে। এই জায়গাটি 2 ল্যাম্পপোস্টের মাঝখানে পড়েছে, একটি আমাদের বাড়ির সামনের দিকে আর একটি বাগানের দিকে। 2 ল্যাম্পপোস্টের থেকেই টিউবলাইটের আলো হালকা করে এখানে পড়ে। পথ চলায় কোনো অসুবিধা হয় না। সে রাতে যেই দেয়াল টপকে কবরের সামনে নামলাম, তখনই জানি হঠাৎ করেই অজানা এক ভয়ে পেটের ভেতর গুলিয়ে উঠল। রাস্তার দুদিকেই তাকালাম, কোনো জনমানুষের চিহ্ন নাই কোথাও। চোখ আপনা থেকেই চলে গেল কবরের দিকে। কালো কাপড়ে আপাত মস্তক ঢাকা কে যেন দাঁড়িয়ে আছে, লম্বায় প্রায় আমার দিকেও। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি সে যেন তীব্র চোখে আমার দিকে চেয়ে আছে। বোধ বুদ্ধি সব গুলিয়ে গেল আমার। সে যে কি তীব্র ভয়ের অনুভূতি তা ভাষায় বর্ণনা করা যাবে না। হাত পা সব জমে গেছে আমার। কালো কাপড়ে ঢাকা মূর্তি ধীরে ধীরে নড়ছে, মনে হচ্ছে যেন আমার দিকে এগিয়ে আসছে। চোখ মুখ বন্ধ করে কোনো মতে আমি দৌড় দিলাম। এখনও ভেবে পাই না কিভাবে যেন দৌড়েছি সে রাতে। দৌড়াতে দৌড়াতে বাসা ছেড়ে কখন মেইন রোডে উঠে এসেছি খেয়াল নেই। যেন দিক বিদিক হয়ে দৌড়াচ্ছি, কে যেন পিছু তাড়া করছে আমার। রাস্তায় গাড়ির হর্নের শব্দে ঘোর কাটলো আমার। ঘেমে ভিজে গেছি। দৌড়তে দৌড়তে ওয়্যারলেস মোড়ে চলে এসেছি। সুরুচি রেস্তোরাঁর কথা মনে হয়তো অনেকেরই থাকবে। সারা রাত খোলা থাকতো এটি। আমি রেস্তোরাঁর বসে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে একটু সুস্থির হলাম। হাত পা কাঁপছে তখনও আমার। কিছুক্ষণ বসে চা খেলাম। পরপর 3-4টি সিগারেট শেষ করলাম। তারপর ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলাম। ঘটনা এখানে শেষ হলে আর কিছু বলার ছিল না। নিছক ভয়ের একটি অভিজ্ঞতার গল্প হতে পারত এটি। এই ঘটনাটি বা আগে ঘটনাটি আসলে মনের ভুল, হালকা আলো আধারিতে চোখের ধান্দা। আমার জন্য খুবই ভালো হতো এমন কিছু হলে বা ভাবতে পারলে। আমার জন্য বাস্তব ক্ষেত্রটা আসলে এমন নয়, বরং সম্পূর্ণ অন্যরকম। সেটা একটু বর্ণনা করি। আমার আগের গল্পে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমার দাদার কথা। উনি আমাকে কিন্তু বলে গিয়েছিলেন আমি তাকে আবার দেখব। ওনার সেই কথাগুলোর সেখানেই শেষ নয়, আরও অনেক কিছুই আমাকে বলেছিলেন। ওনার বলার পরের অংশটুকু সে গল্পে আর করা হয়নি। ভূত পেট বলে কিছু নেই পৃথিবীতে, কিন্তু জিন নামক আল্লাহ তাআলার আরেক সৃষ্টির কথা বলা আছে পাক কোরআনে। কিছু কিছু মানুষ এই নাকি জিন নামক এই প্রজাতিকে নিয়ে কাজ করে, তাদের বশ মানানোর চেষ্টা করেন। আমার দাদার বাবা ছিলেন তাদেরই একজন। ওনার সাথে নাকি ছিল এমনই এক জিনের যোগাযোগ যিনি দাদার কথা শুনতেন। আমি এ সম্পর্কে একদমই অজ্ঞ। এখানে অনেক জ্ঞানীগুণী আছেন যারা এ সম্পর্কে ভালো বলতে পারবেন। দাদার কথায় আসছে, উনি শুধু আমাকে বলে গেছেন বংশ পরস্পরায় এই জিন আমাদের কারো না কারোর দিকে নজর রাখবে। কেউ না কেউ ওনাকে অনুভব করতে পারবে, সেটা আমি কিনা আজও আমি জানি না। সেই দ্বিতীয়বারের পর আমি তাকে আর দেখিনি চোখাচোখি, কিন্তু এখনও প্রায় প্রতি বছর 2 থেকে 3 বার আমি তাকে অনুভব করি। আমার কল্পনায় নয়, বরং বাস্তবে। যখনই তাকে অনুভব করি বুঝি কে যেন তীব্র চোখে আমার দিকে চেয়ে আছে। এর কোনো সময় নেই, কোনো রাত বা দুপুর নেই। কোনো কারণ ছাড়াই তীব্র এক ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে হঠাৎই। কখনো দিনে, কখনো রাতে, কখনো মাঝরাতে বা সকালবেলায় ঘুম ভাঙে জড়ো উপড়ে ফেলার তীব্র ভয় নিয়ে। কে যেন এক ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে। শুধু অনুভব করি সেই তীব্র ভয় ধরানো দৃষ্টি। ভর দুপুরবেলায় আসলে সময় কাটাচ্ছি বই পড়ে, চা খাচ্ছি সাথে। হঠাৎ করেই যেন কেমন অনুভব করি কে যেন তাকিয়ে আছে আমার দিকে। অচেনা এক ভয় গ্রাস করে আমার পুরো অস্তিত্ব। হাত পা অবশ হয়ে যায়। ঘেমে ভিজে উঠি মাঘ মাসের শীতের মাঝেও। 2-3 মিনিট থাকে এই অনুভূতি, আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। যেন কোথাও কেউ নেই। আমি বই পড়ছি একলা ঘরে। সামনে চায়ের পেয়ালা ঠান্ডা হয়। রাতে ঘুমাতে যাচ্ছি, ওয়াশরুমে ঢুকলাম। তীব্র ভয়ে হঠাৎ করেই জমে গেলাম। কে জানি তাকিয়ে আছে আমার দিকে কি এক তীব্র দৃষ্টিতে। ভয়ের চোটে বাথরুমের মেঝেতেই বসে পড়ি। ঘেমে অস্থির হয়ে যাই অজানা এক ভয়ে। 3-4 মিনিট পর আবার কোনো কিছু অনুভব করি না মনের মাঝে। অবশ্য হাত পা আস্তে আস্তে নর্মাল হয়ে আসে। আমি যথারীতি ব্রাশ করি, হাত মুখ ধুই, বাইরে বের হয়ে আসি ফ্রেশ হয়ে। ডরমিকাম খেয়ে
ঘুমোতে যাচ্ছি গভীর রাতে। এ ঘুম কোনোভাবেই 4 ঘন্টার আগে ভাঙার কথা নয়। হঠাৎ করেই ঘুমের মাঝে তীব্র নাম না জানা এক ভয়ের অনুভূতি কাজ করতে থাকে। আমার অস্তিত্ব নাড়িয়ে দিয়ে আমাকে অসহায় করে তোলে। হাত পা কুঁকড়ে কাঁথার ভেতর বা লেপের ভেতর ঢুকে যেতে চাই আপনা আপনি, যেভাবে থাকে মায়ের পেটের ভেতর সন্তানেরা। কাঁথার ভেতর ঘেমে ভিজে যাচ্ছি। কে যেন তীব্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। অনুভব, সে অনুভব যেন ঢুকে আছে আমার প্রতিটা ডিএনএ অনুকোষে। আমি তাকে চিনি খুব ভালো রূপে। 3-4 মিনিট পার হয়, দৃষ্টিটা আর অনুভব করি না। শরীর হালকা হয়ে আসে। বিছানা থেকে নামি লাইট জ্বালাই। ঘড়িতে সময় দেখি, ঘুমাতে গিয়েছি এখনও 1 ঘন্টাও হয়নি, কখনো বা 30 মিনিট মাত্র। কখনো ভয় ভাঙলে দেখি সকাল হচ্ছে, সূর্যকিরণ তেরছাভাবে পড়ছে বিছানার উপর। দ্বিতীয়বার তাকে দেখা আজ পর্যন্ত তাকে আর দেখিনি। আরও 4 বছর পর্যন্ত আর অস্তিত্বের কোনো কিছুই অনুভব করিনি। আর 4 বছর পর্যন্ত তার অস্তিত্বের কোনো কিছুই অনুভব করিনি। কিন্তু 4 বছর পর থেকে এ পর্যন্ত প্রায় প্রতি বছর 2 থেকে 3 বার এই তীব্র ভয়ের এক অনুভূতির ভেতর দিয়ে আমাকে পার করতে হয় কিছু সময়। অলৌকিক ব্যাখ্যা হয়তো এর কিছু আছে, হ্যালুসিনেশন, স্কিজোফ্রেনিয়া বা অন্য কোনো নাম। আমি নিজে একজন যৌক্তিক মানুষ, যুক্তি খুঁজেছি এর। ডক্টরের সাথে পরামর্শও করেছি। মানসিক ডক্টর অনেকভাবে অনেক চেষ্টা করেছেন, কিছু খুঁজে পাননি আমার নিউরন কোষে কিংবা অন্য কোথাও। এখন আর এর কোনো ব্যাখ্যা খুঁজি না কোথাও। থাক না কিছু অলৌকিক ঘটনা আমার জীবনে। মানুষ কি পেরেছে তার অনুভূতিগুলোকে জয় করতে? মানুষ কি পেরেছে তার অনুভূতিগুলোকে জয় করতে, নাকি তার মন বাধা পড়ে আছে অনুভূতিগুলোর ভেতরে? মহান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা হিমুর গল্পগুলোর কথা মনে পড়ে। মহামানব গড়ার কারিগর হিমুর বাবা কি পেরেছিলেন ট্রেনিং দিয়ে হিমুকে অনুভূতি শূন্য করে গড়ে তুলতে? যদি পারতেনই, তবে কেন বারবার হিমুর মন বাধা পড়ে বিভিন্ন অনুভূতির ফাঁদে? আসলে মানুষ তার বিবেক, বুদ্ধি আর অনুভূতির মাঝেই বেড়ে ওঠে। জোর করে মন থেকে মানবীয় অনুভূতিগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে অনুভূতিহীন হওয়া যায় না। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।